প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রয়্যাল এডুকেয়ারে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রথম স্কুলটি রয়েছে সেই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নাম্বার বিভাজন অনুযায়ী তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু 10টি করতে হবে, অর্থাৎ টোটাল তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু 50 নাম্বারের হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি 50 নাম্বারের হবে এবং এক্ষেত্রে নাম্বার বিভাজন তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন, তার সঙ্গে এসএকিউ টাইপের প্রশ্ন থাকবে আরও 10টি প্রশ্ন, 2 নাম্বারের প্রশ্ন 6টি দেওয়া থাকবে এবং করতে হবে 4টি, যেখানে 8 নাম্বার। 3 নাম্বারের প্রশ্ন থাকবে যেখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 12 নাম্বার। আর বড় প্রশ্ন বলতে 5 নাম্বারের প্রশ্ন যেখানে রয়েছে 4টি প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, যেখানে তোমাদের 2টোর উত্তর করতে হবে, অর্থাৎ মোট 10 নাম্বারের উত্তর দিতে হবে। তো এই হচ্ছে টোটাল 50 নাম্বারের যে নাম্বার বিভাজন। তো আমরা জানি যে প্রত্যেকটা প্রশ্নে যেহেতু বিকল্প রয়েছে, অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যে বিকল্প প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু আমরা আজকের ভিডিওতে সব প্রশ্নই জানার চেষ্টা করব। তো সঠিক উত্তরগুলো আমরা চলো তাহলে জেনে নেওয়া যাক। তবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমরা জেনে নিই। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বাংলার ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড মেয়ো। সঠিক উত্তর হবে অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস। 1772 সালে তিনি এই ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল এ 1784 খ্রিস্টাব্দে, বি 1770 খ্রিস্টাব্দে, সি 1793 খ্রিস্টাব্দে এবং ডি রয়েছে 1772 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এই ভূমি রাজস্ব বন্দোবস্তটি চালু করেছিলেন 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে, ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ। সঠিক উত্তর হবে অপশান বি লর্ড ডালহৌসি। 1853 সালে তিনি ভারতবর্ষে রেলপথ বিস্তারের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশ করেন উইলিয়াম হান্টার, উইলিয়াম কেরি, জন মার্শাল, জেমস অগাস্টাস হিকি। সঠিক উত্তর হবে অপশান ডি জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। পরের প্রশ্ন রয়েছে, জ্যোতিরাও ফুলে নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন এ ব্রাহ্ম সমাজ, বি সত্যশোধক সমাজ, সি আর্য সমাজ, ডি প্রার্থনা সমাজ। সঠিক উত্তর হবে অপশান বি সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন রয়েছে, নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস, ভোলানাথ সর্দার, চণ্ডীচরণ সরকার, বিরসা মুন্ডা। সঠিক উত্তর হবে অপশান এ বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস এবং আরেকজন ছিলেন দিগম্বর বিশ্বাস, যারা নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো এখানে সঠিক উত্তর অপশান এ বিষ্ণুচরণ বিশ্বাস। আর বিরসা মুন্ডা তো মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। এর পরের প্রশ্ন রয়েছে, ওহাবি আন্দোলনের সূচনা হয় ভারতে, আরবে, প্যালেস্টাইনে, পাকিস্তানে। সঠিক উত্তর হবে অপশান বি আরবে। আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি যিনি আরব দেশে এই ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন
শিশির কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, নবগোপাল মিত্র। সঠিক উত্তর হবে অপশান ডি, নবগোপাল মিত্র। জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এরপরে এমসিকিউ টাইপ প্রশ্নের শেষ প্রশ্ন বা 10 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল বন্দে মাতরম পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, সন্ধ্যা পত্রিকা। সঠিক উত্তর হবে যুগান্তর পত্রিকা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। যুগান্তর পত্রিকা ছিল সেই সময় বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। এরপরে রয়েছে 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে দেখো বিভিন্ন টাইপের প্রশ্ন রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে? তো নরমপন্থী এবং চরমপন্থী অর্থাৎ কংগ্রেসের দুটো শাখা 1907 সালে সুরাট অধিবেশন, কংগ্রেসের সুরাট অধিবেশনে এই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিরোধ দেখা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন। পরের প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে। আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল। তারপরের প্রশ্ন রয়েছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সম্পদের বহির্গমন কি? সম্পদের বহির্গমন, তোমরা জানো যে 1757 সালে পলাশী যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ লুট করেছিল। রবার্ট ক্লাইভ, যিনি ব্যক্তিগতভাবে অনেক সম্পদ লুট করেছিলেন এবং পলাশীর যুদ্ধে ক্ষতিপূরণ স্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব মীর জাফরের কাছ থেকে 1,77,00,000 টাকা তারা নগদ অর্থ লাভ করে। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ এবং সম্পদ লুট করেছিল তারা। তো এই যে ভারতবর্ষ থেকে অর্থ এবং সম্পদ, এই যে লুণ্ঠন, এটা এক কথায় বলতে গেলে যে আমাদের দেশের সম্পদ ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। এই যে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়া, এই বিষয়টাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এটাকে পলাশী লুণ্ঠন যেমন বলেছেন, তেমনি এটাকেই সম্পদের বহির্গমন বলে অভিহিত করা হয়। তার মানে সম্পদের বহির্গমন যদি এক কথায় বলা হয়, একটি দেশের সম্পদ অর্থাৎ ভারতবর্ষের সম্পদ ইংল্যান্ডে চালনা হওয়া, আমাদের দেশের সম্পদ ইংল্যান্ডে চালনা হওয়ার ঘটনাটিকে এক কথায় বলা হয় সম্পদের বহির্গমন। পরের প্রশ্ন রয়েছে, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। ঠিক ভুল লিখতে হবে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, কথাটা কিন্তু দাদন কথার অর্থই অগ্রিম অর্থ, এটা কিন্তু ঠিক, এটা হবে ঠিক।
পরের প্রশ্ন রয়েছে 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কথাটা কিন্তু ঠিক নয়, এটা হবে ভুল। তাহলে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেওয়া রয়েছে 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, তাহলে কথাটি ভুল রয়েছে। পরের প্রশ্ন রয়েছে জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। কথাটা কিন্তু ঠিক। জাতীয় কংগ্রেসের যারা আদি পর্বের নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু নরমপন্থী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন রয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে চিরস্থায়ী, রায়তওয়ারি, মহাজনী এবং হচ্ছে মহলওয়ারি। এই চারটি যে বিকল্প যে প্রশ্ন দেওয়া রয়েছে এখানে বেমানান শব্দটি হবে মহাজনী। কেন মহাজনী? কারণ বাকি তিনটি অর্থাৎ চিরস্থায়ী, রায়তওয়ারি এবং মহলওয়ারি এই তিনটি ছিল কিন্তু ভূমি রাজস্ব বন্দোবস্ত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তিনটি ছিল ভূমি রাজস্ব বন্দোবস্ত। আর মহাজনী ছিল ওই চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত একটি ব্যবস্থা, যেটা মহাজনরাই এই ব্যবস্থার যারা বলবো নিয়ন্ত্রক। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন অতিরিক্ত হারে রাজস্ব ধার্য করেছিল তখন কৃষকরা বাধ্য হয়ে সেই রাজস্বের পরিমাণ বা ঘাটতি পূরণ করার জন্য তারা মহাজনদের কাছ থেকে ঋণ নিত। তো সেই ঋণের বোঝা সুদ হিসাবে এতটাই তারা মহাজনরা তারা কৃষকদের কাছ থেকে আদায় করত, যার ফলে কৃষকদের এক প্রকারের শোষণ এবং অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। এবং এই ব্যবস্থাটাকেই মহাজনী ব্যবস্থা বলা হয়, অর্থাৎ মহাজনদের একটা শোষণ। এই ব্যবস্থাটা হলো মহাজনী ব্যবস্থা। তো এই ক্ষেত্রে তিনটে হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা এবং মহাজনী ছিল মহাজনদের একটা ব্যবস্থা, যেটা দ্বারা তারা আসলে কৃষক সমাজকে অত্যাচার করছিল। তাহলে এখানে বেমানান শব্দটি হয়ে যাবে মহাজনী। 2 নম্বর প্রশ্ন রয়েছে সিধু, কানহু, চাঁদ, বিরসা মুন্ডা। এখানে সিধু, কানহু এবং চাঁদ এই তিনজন ছিলেন কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা, আর বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা। সিধু, কানহু, চাঁদ, ভৈরব, দমন মাঝি, কালো প্রামাণিক এরকম অনেকে যারা ছিলেন যারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো বিরসা মুন্ডা ছিলেন কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতা। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বেমানান শব্দটি যেহেতু নির্বাচন করতে বলা হয়েছে, খুঁজতে বলা হয়েছে, তাই বেমানান শব্দের মধ্যে এখানে বিরসা মুন্ডা হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ বেমানান শব্দ। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো স্বরাজ, স্বদেশী, সভা সমিতি, জাতীয় শিক্ষা। এক্ষেত্রে বেমানান শব্দটি হয়ে যাবে সভা সমিতি। কেন সভা সমিতি? কারণ 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে যখন নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিরোধ চলছিল, তো সেই সময় নরমপন্থীদের মন্তব্যকে উপেক্ষা করে অর্থাৎ গুরুত্ব না দিয়ে চরমপন্থীরা 4টি প্রস্তাবের কথা বলেছিল। সেই 4টি প্রস্তাবের মধ্যে ছিল স্বরাজ, স্বদেশী, জাতীয় শিক্ষা এবং বয়কট। তাহলে স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা। কিন্তু এখানে দেখো বয়কট কথাটির পরিবর্তে এখানে দেওয়া রয়েছে সভা সমিতি, সেই কারণে সভা সমিতি হয়ে যাবে কিন্তু এখানে বেমানান শব্দ এবং সঠিক উত্তর। 5 নম্বরের 5-এর দাগে রয়েছে দেখো এরপরে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন রয়েছে 4টি, যেখানে 8 নম্বরের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন হলো 1793 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, তো সেই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তে বলা ছিল যে জমিদাররা জমির অধিকারী হলেও প্রকৃত জমির মালিক ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই ভূমি রাজস্ব ব্যবস্থা অনুসারে জমিদারদেরকে একটা নির্দিষ্ট দিনে সূর্য ডোবার ঠিক আগে নির্ধারিত যে রাজস্ব সেটা কিন্তু রাজকোষে জমা করতে হবে। যদি কোনো জমিদার সেই রাজস্বের পরিমাণ যদি নির্দিষ্ট দিনে সূর্য অস্তের যে আগে যদি জমা দিতে না পারে তাহলে তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই আইনটিকেই বলা হয় সূর্যাস্ত আইন। এবং
কোনো জমিদার সেই ভূমি রাজস্ব যখন নির্ধারিত ভূমি রাজস্ব রাজকোষে জমা দিতে পারতো না, তখন সেই জমিদারকে তার জমিদারি থেকে বঞ্চিত করা হতো এবং সেই জমি বিক্রি করে প্রাপ্য রাজস্ব মিটিয়ে নিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এটা হচ্ছে সূর্যাস্ত আইন। পরের প্রশ্ন রয়েছে, ফরাজি কথার অর্থ কি? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আমি এখানে আরেকটি উত্তর রেখেছি যে ফরাজি শব্দটি আরবি ফরজ থেকে এসেছে, যার অর্থ আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয়। দুটো কথাই কিন্তু এক। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, তোমরা এটাও লিখতে পারো। আর পরের প্রশ্ন রয়েছে, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। এক্ষেত্রে তাহলে আর কিছু এক্সট্রা লেখার দরকার নাই। পরের প্রশ্ন রয়েছে, সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো। এখানে আমি যে দুটো কারণ লিখেছি, তার আগে তোমাদের একটুখানি সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটটা লিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলেও 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানহু, চাঁদ ভৈরব, ডমন মাঝি, কালো প্রামাণিক, বীর সিং, তো প্রমুখ নেতৃবৃন্দ যারা বিদ্রোহ করেছিলেন। তো এই বিদ্রোহের নানাবিধ কারণ ছিল, তার মধ্যে আমাদের এখানে বলা হয়েছে দুটি কারণ লেখো। তোমরা জানো সাঁওতালরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। তারা বন জঙ্গল পরিষ্কার করে ঔপনিবেশিক আমলে বাড়িঘর বানিয়ে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু এই শান্তিপ্রিয় মানুষদের শান্তিতে থাকতে দেয়নি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কি করলো, সাঁওতালদের যে দামিনী কোহ বা পাহাড়ের যে প্রান্তদেশ অঞ্চল, সেখানে তারা বন জঙ্গল পরিষ্কার করে যে জমি তৈরি করে চাষযোগ্য জমিতে তারা চাষ করেছিল। পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করে জমিতে তারা চাষ করে জীবনযাপন করেছিল। সেই জমির উপরে তাদের অতিরিক্ত রাজস্বের বোঝা চাপিয়ে দেয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে অতিরিক্ত এই যে রাজস্ব, অর্থাৎ অতিরিক্ত রাজস্ব বৃদ্ধির ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হলো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একই সঙ্গে জমিদার এবং মহাজনদের শোষণ। অতিরিক্ত রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়ার ফলে মহাজনদের কাছ থেকে সাঁওতাল কৃষকরা তারা যখন ঋণ নিতে শুরু করলো, তখন কিন্তু দেখা যায় সেই ঋণের অতিরিক্ত বোঝা মহাজনদের অনেক বেশি কিন্তু অত্যাচার বেড়ে যায়। কারণ মহাজনরাও এরই মধ্যে তখন জমি দখল করতে শুরু করে দিয়েছিল, কৃষকদের উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছিল এবং চড়া হারে তারা সুদ কিন্তু নির্ধারণ করেছিল। ফলত একদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিরিক্ত রাজস্ব, অন্যদিকে মহাজনদের শোষণ, যা সাঁওতালদের জীবনকে আরো বেশি করে কিন্তু দুর্বিষহ করে তুলেছিল। আর তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন এবং পুলিশি অত্যাচার, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাও কিন্তু নানাভাবে অত্যাচার শুরু করেছিল। কেমন অত্যাচার শুরু করেছিল? কারণ 1853 সালে লর্ড ডালহৌসির আমলে যখন রেলপথ নির্মাণের কাজ আরম্ভ হচ্ছে, তো এই রেলপথ নির্মাণ করার কাজটিতে যে সমস্ত সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেছিল, তো এই কাজে তাদেরকে মজুরি কিন্তু অনেক স্বল্প দেওয়া হতো। শুধু তাই নয়, স্বল্প মজুরির সঙ্গে সঙ্গে অকথ্য অত্যাচারও কিন্তু করা হয়েছিল। তো সেই জন্য দেখা যায় একদিকে তারা তাদের পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যেমন পাচ্ছে না, অন্যদিকে তারা কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছিল। শুধু তাই নয়, এছাড়াও আমরা আরও বলতে পারি যে দুটো কারণের বাইরেও যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রচুর পরিমাণে অত্যাচার করেছিল, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সাঁওতাল পরিবারগুলোর যে বাড়িঘর সেগুলো তারা জ্বালিয়ে দিত অনেক সময়। এমনকি বাড়ি থেকে তারা হাঁস মুরগি সহ গবাদি পশু লুট করত। শুধু তাই নয়, নারীদের সম্মানহানিতেও তারা পিছপা হতো না। তো সেই কারণে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন প্রবলভাবে ক্ষুব্ধ হয়েছিল, অত্যাচারিত হয়েছিল বলেই তারা কিন্তু 1855 সালে এই বিদ্রোহ শুরু করেছিল। তাহলে এখানে ছিল সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ। তোমরা লিখতেই পারো যে অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি পয়েন্ট হিসাবে, মহাজনদের শোষণ, কোম্পানির কর্মচারীদের শোষণ, আর তার সঙ্গে অতিরিক্ত বা অন্যান্য কারণ হিসেবে যেগুলো বললাম যে গবাদি পশু লুট করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারীদের আত্মসম্মানে আঘাত করা, এই সমস্ত কারণগুলো তোমরা পয়েন্ট করে লিখতে পারো। কারণ এখানে দুটো উত্তর লিখতে বলা হয়েছে 2 নম্বরের প্রশ্ন হিসেবে, অনেক সময় 3 নম্বরে দিতে পারে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু এটি হতে পারে। তাই সেক্ষেত্রে তোমাদের দুটো পয়েন্ট শুধু জানলেই হবে না, একটু বেশি করেও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে।
পরের প্রশ্ন রয়েছে, চলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে 4 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালের 28শে ডিসেম্বর এবং এর প্রথম সভাপতি ছিলেন বিশিষ্ট আইনজীবী উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন সেটি হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে। তো সেটা অবশ্য লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু বলেছে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তোমরা সরাসরি উত্তর লিখবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালের 28শে ডিসেম্বর। তারপরে রয়েছে প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যাস এইটুকুই। এরপরে রয়েছে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এটি একটি প্রশ্ন। কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? তাহলে দুটি প্রশ্নে এখানে তোমাদের ভাঙা রয়েছে উত্তরগুলো। তো এখানে প্রথম প্রশ্নের উত্তর হিসেবে বলা হবে যে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাড়কে ছিলেন ভারতের বিপ্লববাদের জনক। তারপরের প্রশ্ন হচ্ছে কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? পরবর্তী জীবনে বিপ্লবী কর্মকাণ্ড থেকে সরে এসে ধর্মীয় গুরু হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী বিপ্লবী অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কখন তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন একটু জেনে নিই। 1908 সালে যখন বাংলায় অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড, তাকে হত্যা করার জন্য যুগান্তর দল কিন্তু উদ্গ্রীব হয়ে উঠেছিল এবং এই যুগান্তর দলের নির্দেশ মতো করে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে যখন দায়িত্ব দেওয়া হয় কিংসফোর্ডকে হত্যা করার জন্য, কিংসফোর্ড কিন্তু বিহারের মুজফ্ফরপুরে পালিয়ে যান। তো তাতে কিন্তু হাল ছেড়ে দেওয়া হয় না। সেখানে বারীন্দ্র কুমার ঘোষ এর নির্দেশ মতো প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরে যান এবং সেখানে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করতে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু যদিও ব্যর্থ হন এবং ব্যর্থ হওয়ার পরেই কিন্তু দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে ধরে ফেলে তারপর একটি মামলা করে 1908 সালের আলিপুর বোমার মামলা। তো এই আলিপুর বোমার মামলাতে দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 47 জনকে গ্রেপ্তার করেছিল এবং যার মধ্যে অরবিন্দ ঘোষও ছিলেন কিন্তু একজন। তো অরবিন্দ ঘোষ তারপর কারাবরণ করেন এবং এই কারাবরণ থেকে 1908 সালে আলিপুর বোমার মামলায় কারাবরণের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন এবং চলে যান পুদুচেরিতে। সেখানে তিনি আধ্যাত্মিক সাধনায় সাধন করেন এবং তারপর তিনি ধর্মীয় গুরু অর্থাৎ ঋষি বা মহর্ষি হিসাবে পরিচিত হয়েছিলেন। তো সেখানে তিনি ধর্মীয় গুরু হিসেবে পরিচিত হয়েছিলেন বলে তাকে বলা হয়েছে যে পরবর্তী জীবনে তিনি ধর্মীয় গুরু হয়েছিলেন। তাহলে বুঝতে পারলে যে এখানে পরবর্তী জীবনে কোন বিপ্লবী ধর্মীয় গুরু হয়েছিলেন। প্রেক্ষাপট না লিখলেও চলবে, তোমরা শুধু লিখবে বিপ্লবী অরবিন্দ ঘোষ পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন। এরপরে রয়েছে 3 নম্বরের প্রশ্ন হিসাবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, আগেই বলেছি। তো প্রথম প্রশ্নটি রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের 2টি শর্ত লেখো। কৃষক সমাজের চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব পড়েছিল? এটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে রয়েছে। তো শর্ত দুটো বলেছে, দুটো শর্ত তোমরা লিখতে গিয়েও প্রথমে কিন্তু যে কোনো উত্তর লিখতে গেলে তার সূচনাতে ওই বিষয়টা সম্পর্কে কিন্তু আলোকপাত করতে হয়। তো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করবেন, এটা প্রথম কথা। তো চিরস্থায়ী বন্দোবস্তের নানাবিধ শর্ত ছিল, যার মধ্যে অন্যতম 2টি শর্তের কথা আমরা বলবো। প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের সঙ্গে এই ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেছিল এবং এই বন্দোবস্তের শর্ত হিসেবে বলা হয়েছিল যে জমিদাররা বংশানুক্রমিকভাবে তারা জমির দখল করতে পারবেন, অর্থাৎ জমিদারদের দখলে থাকবে সমস্ত জমিগুলো, কিন্তু প্রকৃত জমির মালিক থাকবে বা নিয়ন্ত্রণাধীন থাকবে কিন্তু কোম্পানির হাতে। দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
যে নির্ধারিত রাজস্ব সেটা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত আইন অনুসারে অর্থাৎ সূর্যোদয়ের আগে কিন্তু জমা করতে হবে। যদি কোনো জমিদার সেটা জমা করতে না পারেন, সেই নির্দিষ্ট রাজস্বের যে পরিমাণ সেটা জমিদারকে তার জমি বিক্রি করে দিতে হবে। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই জমিদারদের জমি বাজেয়াপ্ত করবে এবং জমি বিক্রি করে তার প্রাপ্য রাজস্ব মিটিয়ে নেবে। শুধু তাই নয়, আরও বলা হয়েছিল যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু রাজস্বের কোনো রকমভাবে কিন্তু কোনো হেরফের হবে না। এগুলোই শর্ত। তো নির্দিষ্ট রাজস্ব এবং মালিকানা, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হবে। আর সূর্যাস্ত আইনের কথা তো বললাম, যেখানে সূর্য ডোবার আগে জমিদারদেরকে কিন্তু তার প্রাপ্য রাজস্ব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে। তো দুটো শর্ত এখানে রয়েছে। পরে ছিল যে চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব জমিদারদের উপরে যেমন একটা পড়েছিল ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, কৃষকদের উপরে একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছিল। কারণ দেখো যে অতিরিক্ত পরিমাণে রাজস্বের বোঝা চাপিয়ে দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং যেহেতু জমিদারদের পুরোপুরিভাবে স্বাধীন একটা অধিকার দেওয়া হয়েছিল, তো সেই জন্য জমির অধিকার যেহেতু জমিদারদের হাতে ছিল, সেই জন্য জমিদাররা তারা কিন্তু অতিরিক্ত রাজস্ব আদায়কে কেন্দ্র করে তারা কৃষকদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল। বাড়তি রাজস্ব আদায় করতে গিয়ে একদিকে যেমন কৃষকরা অত্যাচারের সম্মুখীন হয়েছিল, অতিরিক্ত রাজস্বের বোঝা মেটাতে মেটাতে তারা অনেক সময় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিল, তাই মহাজনদের দ্বারাও তারা অত্যাচারিত হয়েছিল। এইভাবে কৃষকদের জীবনে একটা কিন্তু দুর্বিষহ একটা ভয়াবহ অভিশাপ নেমে এসেছিল, একটা বিপর্যয় নেমে এসেছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে যে এদিকে যেহেতু জমিদারদের দখলে জমিগুলো ছিল, তাই এই ভূমি রাজস্ব বন্দোবস্ত থেকে জমিদাররা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়েছিল। তাহলে জমিদারদের একটা সমৃদ্ধি পয়েন্ট করতে পারি। দ্বিতীয় পয়েন্ট হিসাবে কৃষকদের বিপর্যয় বা দুরাবস্থা। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে জমিদারদের কিন্তু আবার একটা জমি মালিকানা হয়ে যেত, জমি নিলাম হতো, মালিকানা না, জমি নিলাম। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শর্তে বলেই দিয়েছিল যে নির্দিষ্ট দিনে কিন্তু রাজস্ব জমাইতে হবে। তা যদি না দিতে পারে তাহলে কিন্তু সেই জমিদারের জমি নিলাম করে নেওয়া হবে, অর্থাৎ আবার পুনরায় জমিদারদের কাছ থেকে সেই জমি কেড়ে নিয়ে সেই জমিকে অন্য কোনো জমিদারের সঙ্গে বন্দোবস্ত করবে। তো এইভাবে জমিদাররা অনেক দেখা যায় যে অনেক জমিদার এই জমিদারের যে প্রাপ্য রাজস্ব সেটা দিতে পারতো না বলে তাদের জমিদারের যে দখল অধিকার সেটা কিন্তু হারাতে হয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল যে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে অধিক পরিমাণে রাজস্ব আদায় করা। তো সেই কারণে চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্ত তাতে বলা হয়েছিল প্রায় 90% রাজস্ব কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদায় করবে এবং 10% মাত্র রাজস্ব যেটা জমিদারদের দখলে থাকবে বা অধিকারে থাকবে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই রাজস্ব অনেক বেশি পরিমাণে তারা আদায় করার ফলে তাদের যে কর্তৃত্ব সেটা কিন্তু পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ যে একাধিপত্য সেটা প্রতিষ্ঠিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে। তো এই হলো প্রভাব বা ফলাফল। এরপরে রয়েছে পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। ভারতের দেশীয় শিল্প ধ্বংসের 4টি কারণ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসার সঙ্গে সঙ্গে তারা এখানে বাণিজ্যের যেমন বৈধ অধিকার পেয়েছিল, বৈধ অধিকার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে সম্পদ লুট করেছে। সম্পদ লুট করার সঙ্গে সঙ্গে এদেশের যে শিল্প কলকারখানা গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ সেটাকেও তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কিভাবে? তো প্রথম যে কারণটি হবে সেটি হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এই যে মেশিন কথাটি যেটা রয়েছে এটা আসলে শিল্প বিপ্লবের যে পয়েন্ট, ইংল্যান্ডে 1760 থেকে 80-র মধ্যে যখন শিল্প বিপ্লব ঘটেছে, অর্থাৎ ইংল্যান্ডে যন্ত্র নির্ভর যে কলকারখানা সেটা গড়ে উঠেছিল। ফলত ভারতবর্ষ থেকে তারা নীল, কার্পাস, তুলো, পাট এগুলো তারা এখানে অতিরিক্ত ভাবে তারা শাসন করে এবং অত্যাচার করে কৃষকদের চাষ করতে বাধ্য করেছিল। এবং নীল যেহেতু বস্ত্রশিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান,
তো পাট, তুলো এগুলো সবই তারা ইংল্যান্ডে নিয়ে গেছিল। এবং বস্ত্রশিল্পেই যেহেতু ইংল্যান্ডে শিল্প বিপ্লবটা ঘটেছিল, তো সেই কলকারখানায় গিয়ে তারা এই কাঁচামাল পৌঁছে দিত এবং সেখান থেকে উন্নত মানের কাপড় তৈরি করে নিয়ে আবার ভারতবর্ষের বাজারেই তারা এসে বিক্রি করত। তাহলে আমাদের ভারতবর্ষ থেকেই তারা কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যেত, আবার ওই কাঁচামাল দিয়ে তৈরি বস্ত্র ভারতবর্ষের বাজারে তারা নিয়ে এসে অধিক পরিমাণে বিক্রি করত। একটি তথ্য দিলে তোমরা বুঝতে পারবে, যেটা ভাবতে অবাক লাগবে, যে ৮০% থেকে ৯০% যে উৎপাদন, শিল্পে উৎপাদন বা শিল্পদ্রব্য, সেটা ভারতীয় বাজারে বিক্রি হতো। তাহলে দেখাই যাচ্ছে যে ভারতীয় বাজারগুলো কিন্তু বিদেশি বস্ত্র বা কাপড়ে ভরে গেছিল। তাই দেশীয় বণিকরা ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়েছিল বা দেশীয় শিল্প ধ্বংস হয়ে যায়। ভারতীয় যে তাঁত শিল্প ছিল, সেই হাতে তৈরি যে তাঁত শিল্পে যে কাপড়, সেটা কিন্তু অনেক দিন সময় লাগতো, যেমন একদিকে সেটা অতটা উন্নতও ছিল না। সেই কারণে দেখা যায় যে ইংরেজ যে তৈরি যে বস্ত্র শিল্পের যে কাপড় বলো বা বিভিন্ন ধরনের যে পোশাক, যেটা ভারতীয় বাজার দখল করে নিয়েছে, যার জন্য এই শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে ভারতবর্ষের দেশীয় শিল্প কিন্তু ধ্বংস হয়ে গেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে বৈষম্যমূলক শুল্ক নীতি ছিল। অর্থাৎ ভারতবর্ষে যে রেলপথের বিস্তার ঘটেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই রেলপথ বিস্তারে দেখা যায় ফলে যখন দেশীয় বণিকরা, আমাদের দেশীয় এদেশীয় বণিকরা যখন কোনো শুল্ক পণ্য যখন নিয়ে তারা অন্য কোনো বাজারে বিক্রি করবে, তো সেক্ষেত্রে কিন্তু এদের অনেক বেশি ভাড়া বা শুল্ক কিন্তু দিতে হতো। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা যারা ভারতবর্ষে এসেছিল, তাদের কাছে শুল্কের হার ছিল অনেক কম। তো এদিক থেকেও একটা কিন্তু আর্থিক শোষণ শুরু হয়েছিল। সেই জন্য দেশীয় বণিকরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। সেই জন্য তাদের একটা বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে কিন্তু আমাদের এদেশীয় যে শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, সেটা ধ্বংস হয়েছিল। পরে রয়েছে কাঁচামাল রপ্তানি এবং পণ্যের যে উচ্চ মূল্য। ভারত থেকে কম দামে তারা কাঁচামাল নিয়ে গিয়ে ইংল্যান্ডে নিয়ে যেত এবং তারপর তারা চড়া দামে এখানে ভারতে এসে বিক্রি করত এবং এর ফলে দেখা যায় ভারতবর্ষের যে শিল্প, সেটা কিন্তু পিছিয়ে পড়েছিল। তো এইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যেভাবে খুব কম খরচে, স্বল্প দামে বা প্রায় দাম অনেক সময় দিতই না, জোর করে যেভাবে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে গিয়ে ইংল্যান্ডে পাচার করত এবং যার ফলে দেখা যায় আমাদের এদিকে যেমন কাঁচামালের একটা অভাব, অন্যদিকে আহ, দেশীয় যে বণিক যারা ছিল, যারা শিল্পপতি, তাদের উপরেও বৈষম্যমূলক শুল্ক নীতি চাপানো হয়েছে। শুধু তাই নয়, আমাদের এদেশ থেকে যে অতিরিক্ত অর্থ লুট করার ফলে এদেশীয় শিল্প গড়ে ওঠার জন্য যে মূলধনের প্রয়োজন, সেই মূলধনও কিন্তু ভারতবর্ষে কিন্তু তখন ছিল না। যেটুকু ছিল সেটা তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে। সেই কারণে শিল্প গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, সেটা গড়ে উঠতে পারেনি বলে দেশীয় শিল্প কিন্তু ধ্বংস হয়েছিল। তো এইগুলো দেশীয় শিল্পের যে অবক্ষয়ের 4টি কারণ। এরপরে রয়েছে বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলনের সম্পর্কে একটি টিকা। সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি ভারতবর্ষের ইতিহাসে সমাজ সংস্কারকদের মধ্যে ছিলেন একজন অগ্রগণ্য এবং অন্যতম। তিনি দেখলেন যে সেই সময় ভারতবর্ষে মানুষের মধ্যে অনেক কুসংস্কার রয়েছে, যার মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ মতো কুসংস্কার, যা ভারতীয় নারীদের প্রবলভাবে কিন্তু আঘাত করেছিল। তো যেটা দেখে তিনি কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন এবং সেই কারণে তিনি সেই সময় যে ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, তাকে তিনি চিঠি লিখলেন। শুধু তাই নয়, তিনি একটা বহুজনের স্বাক্ষর সংকলন করলেন এবং স্বাক্ষর সংগ্রহ করে তিনি সমস্ত মানুষের কাছে সেটা স্বাক্ষর নিয়ে কোম্পানির কাছে জমা দেন এবং ডালহৌসিও এই বিষয়টাকে গুরুত্ব অনুধাবন করে তিনি কিন্তু 1856 সালে আইনটিকে পাস করে দেন এবং পরবর্তীকালে
লর্ড ক্যানিংয়ের শাসনকালে 1856-তে লর্ড ক্যানিং এই আইনটিকে কার্যকর করেন, যাতে করে দেখা যায় যে বিধবা বিবাহ আইন বলবৎ হয়। এবং এই আইনটি কীরকম ছিল, যেখানে বলা হয়েছিল যে বিধবাদের পুনরায় কিন্তু বিবাহ করা আইনসঙ্গত। তাই বিধবা বিবাহ আইন পাশের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীদের পাশে দাঁড়িয়েছিলেন, যাতে করে কোনো নারী তাদের কোনো রকমভাবে অত্যাচারের সম্মুখীন না হয় এবং যাতে তারা পুনর্বিবাহ করতে পারে, সেই উদ্যোগে তিনি নিয়েছিলেন। তারপরে নারীদের আহ, সমাজ সংস্কারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ প্রথা এটাও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাতেই সম্পন্ন হয়েছিল। বাল্যবিবাহ প্রথার বিরোধিতা করেছিলেন তিনি, যার জন্য একটা আইন তৈরি করা হয় এবং সেই আইন অনুসারেও দেখা যায় বাল্যবিবাহ প্রথা কিন্তু রোধ করা গেছিল। এই যে পয়েন্টটা করা হয়েছে কুপ্রথা বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে তিনি সে সময় জাতিভেদ প্রথা বা অস্পৃশ্যতার বিরুদ্ধেও তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন। তো সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের এই যে অনবদ্য অবদান, এটা কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। তিনি যদি সেই সময় নারীদের কথা না ভাবতেন, তাহলে ভেবেই দেখো যে আজকে নারীদের যে অধিকার, যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু প্রশস্ত হতো না। তো সেই জন্য বিদ্যাসাগর মহাশয়ের এই সমাজ সংস্কার আন্দোলনের অবদান ছিল অনস্বীকার্য। পরের প্রশ্ন রয়েছে, এখানে কিছু শিক্ষায় অবদান দিয়েছি যেগুলো বাংলা বর্ণমালাকে আধুনিক রূপ দান বা বর্ণ পরিচয় রচনা, এটা যেহেতু সমাজ সংস্কারক হিসেবে বলা হয়েছে, এই পয়েন্টটা এখানে যুক্তিসঙ্গত নয়, তবে একটু আমার মনে হয়েছে দিয়ে রাখলাম। তোমরা চাইলে এগুলো লিখে নিতেই পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর দুটি অবদান লেখো। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন, যেটা ডিরোজিও এবং তার ছাত্র অনুগামীদেরকে বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। তো ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন অধ্যাপক এবং তিনি তার ছাত্র এবং অনুগামীদের, তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পেরিচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ ছিলেন তার ছাত্র, এবং যারা যুক্তিবাদী হয়ে উঠেছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সান্নিধ্যে এসে। তো ডিরোজিও কি চাইলেন, যে সেই সময় ভারতবর্ষে যে বাল্যবিবাহ বা বহুবিবাহ যে প্রথা প্রচলিত ছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তিনি এটাকে কার্যকর করার যে প্রচেষ্টা করেছিলেন এবং সেটা সফল হয়েছিলেন, সেই বিষয়টাকে যাতে করে পরবর্তীকালে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে মানুষ অনেক বেশি সচেতন হয়ে এই বাল্যবিবাহ বা বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে, মান্য করে যে বহুবিবাহ প্রথা এটা আইনসঙ্গত নয়, কিন্তু বাল্যবিবাহ প্রথাও আইনসঙ্গত নয়, আর বিধবা বিবাহ কিন্তু আইনসঙ্গত, কারণ বিধবাদের পুনর্বিবাহের এটা অধিকার রয়েছে। এই বিষয়গুলো যুক্তিবাদ প্রতিষ্ঠা করার জন্য বা জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা দূর করার জন্য ডিরোজিও কিন্তু তার ছাত্র এবং অনুগামীদের মধ্যে এই বিষয়টা সবসময় বোঝাতেন। এবং এই ছাত্র এবং অনুগামীরাই তারা কিন্তু নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল। তো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে কারা পরিচিত ছিল? ডিরোজিওর ছাত্র এবং অনুগামীরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর দুটি অবদান বলা হয়েছে, তাহলে ডিরোজিও তিনি যুক্তিবাদী মানসিকতা গঠন করেছিলেন, যেটা পয়েন্ট হিসাবে বলতে পারি যে তিনি তার ছাত্র অনুগামীদের মধ্যে মানুষের মধ্যে যে কুসংস্কার, যে অন্ধবিশ্বাস ছিল, সেই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে দূর করার জন্য তার ছাত্রদের মধ্যে তিনি যুক্তিবাদ প্রতিষ্ঠা করেছিলেন, যাতে ছাত্ররা গিয়ে বিভিন্ন জায়গায় তারা সাধারণ মানুষকে এই বিষয়টা অবহিত করতে পারে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চিন্তার স্বাধীনতা ও সমাজ সংস্কার, নারী শিক্ষা, জাতিভেদ প্রথা উচ্ছেদ এবং নারী পুরুষের
সমানাধিকারের মতো করে যে প্রগতিশীল সমাজ সংস্কারমূলক কাজ সে আদর্শ উদ্বুদ্ধ করেছিলেন, যা ইয়ং বেঙ্গল আন্দোলনের ছিল মূল ভিত্তি। এভাবে ডিরোজিও তার ব্যক্তিগতভাবে তিনি আবার একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সেই সাথে সাথে তিনি পার্থেন নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন, যেগুলোর মধ্য দিয়ে এই সমস্ত বিষয়গুলোর কথা তুলে ধরা হতো, যাতে করে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এই সমস্ত বিষয় সম্পর্কে মানুষ যুক্তিবাদী হয়ে উঠতে পারে। যাই হোক, তবে ডিরোজিওর এই আন্দোলন অবশ্য তার মৃত্যুর পরে কিছুটা সীমিত হয়ে গেছিল, এবং যেহেতু এটি শহর কেন্দ্রিক ছিল, তো গ্রামাঞ্চলে যদিও খুব একটা এর প্রভাব পড়েনি, তবে ডিরোজিওর এই অবদান কিন্তু ছিল অনস্বীকার্য। পরবর্তী প্রশ্ন, ভারত সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই সভার উদ্দেশ্যগুলি কি ছিল? ভারত সভা প্রতিষ্ঠা করেন 1876 সালের 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী প্রমুখের উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ভারত সভা কারা প্রতিষ্ঠা করেন? আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব, 1876 সালে 26শে জুলাই। তো এর উদ্দেশ্য কি ছিল? ভারত সভা প্রতিষ্ঠার বিভিন্ন উদ্দেশ্য ছিল, যার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন করা। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে অত্যাচার করছে ভারতবর্ষের মানুষকে, তো সেই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে, ধনী থেকে দরিদ্র, হিন্দু থেকে মুসলিম, সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষদেরকে তিনি ঐক্যবদ্ধ করার জন্য জনমত গড়ে তুলেছিলেন, এবং যাতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা যায় সেই প্রচেষ্টাও কিন্তু এই ভারত সভা করেছিল। অর্থাৎ ভারত সভার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কি, হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ সম্প্রীতি মানেই কিন্তু একটা ঐক্য প্রতিষ্ঠা করা, আর মানুষকে গণ আন্দোলনে সামিল করা, যাতে করে প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, ছাত্র থেকে শুরু করে প্রত্যেকেই যাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রকাশ্য রাজপথে তারা বিরোধিতা করে, তো সেই জন্য গণ আন্দোলনে সামিল করাও ছিল কিন্তু ভারত সভার প্রতিষ্ঠার আরেকটি অন্যতম উদ্দেশ্য। তারপরে একই সাথে জাতীয়তাবাদের প্রসার ঘটানো, অর্থাৎ ভারতীয় নাগরিকদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করাও ছিল ভারত সভা প্রতিষ্ঠার কিন্তু অন্যতম উদ্দেশ্য। তো এইগুলো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। পরের প্রশ্ন রয়েছে, বাংলায় বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো। দেখো, অনুশীলন কথাটা থেকেই বুঝতে পারছো যে চর্চা করা বা অনুশীলন করা মানে হচ্ছে যেটা আমরা কি বলি এক্সারসাইজ। তো এখানে অনুশীলন বলতে কিন্তু ওই শরীরচর্চা করাকেই বোঝানো হয়েছে, কিন্তু এই শরীরচর্চার অন্তরালে একটা মহৎ উদ্দেশ্য লেগেছিল। 1902 সালে সতীশচন্দ্র সতীশচন্দ্র বসু এবং রমণনাথ মিত্র 1902 সালে এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা হচ্ছেন সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র। তো এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য কি ছিল? এই সমিতি প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল যে ভারতীয় যে যুবক যারা তরুণ ছিল তাদেরকে শরীরচর্চা করা, লাঠি খেলা, আখড়া এগুলোর মধ্য দিয়ে আসলে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত করা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষকে থেকে উচ্ছেদ করাই হচ্ছে কিন্তু অনুশীলন সমিতির প্রধান উদ্দেশ্য। তো সেই কারণে সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র তারা বিভিন্ন যুবকদেরকে আহ্বান করলেন, এবং এই সমিতিতে যোগদান করে ছাত্র যুবরা তারা লাঠি খেলা, লাঠি চর্চা করা, শরীরচর্চা করার মধ্য দিয়ে, এবং কি তাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে সশস্ত্র সংগ্রামে যুক্ত করা যাবে তার সমস্ত অনুশীলন করানো হতো কিন্তু এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। শুধু তাই নয়, বোমা তৈরির জন্য যে কৌশল এটাও কিন্তু শেখানো হতো। অর্থাৎ সশস্ত্র সংগ্রাম মানেই হচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পুরোপুরি সামগ্রিকভাবে কিভাবে প্রতিরোধ করা যাবে তার পূর্ব প্রস্তুতি তৈরি করে দেওয়া। তো সেই জন্য অনুশীলন সমিতির গুরুত্বকে কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না, এবং অনুশীলন সমিতি প্রতিষ্ঠার একটি প্রেক্ষাপট হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে এই সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিল।
যাতে করে ভারতবর্ষের যে জাতীয় আন্দোলনের ধারা সেই গতি অনেক বেশি গতিশীল করে তোলা যায়। তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেখা যায় যে আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে অত্যাচার, সেই অত্যাচারের মোকাবেলা করার জন্য ভারতীয় যুবদেরকে এই সমিতিতে যোগদান করা হয়েছিল। এবং এপার বাংলা থেকে এই আন্দোলনের শাখাও কিন্তু ছড়িয়ে পড়েছিল। 1906 সালে পুলেন বিহারী দাসের নেতৃত্বে ঢাকাতেও কিন্তু এই আন্দোলন, এবং ঢাকাতে পুলেন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে শুধু আমাদের এপার বাংলাতে অর্থাৎ কলকাতাতেই সীমাবদ্ধ ছিল না, ওপার বাংলাতেও কিন্তু অনুশীলন সমিতির শাখা ছড়িয়ে পড়েছিল। এভাবে অনুশীলন সমিতি পরবর্তীকালে যা যুগান্তর দলের সঙ্গে যে সদস্য যারা ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, এদের সঙ্গে যুক্ত হয়ে 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল, তার সময় কিন্তু প্রচুর পরিমাণে জোরালো আন্দোলন গড়ে তুলতে অনুশীলন সমিতি কিন্তু একটা অনবদ্য ভূমিকা পালন করেছিল। তো এইভাবে বাংলায় অনুশীলন সমিতির ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। তো অনুশীলন সমিতি এভাবে সেই সময় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চলো পরের প্রশ্নে রয়েছে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর। এখানে 5 নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কি ছিল? ভারতের রেলপথ নির্মাণের দুটি সুফল লেখো। রেলপথ নির্মাণের উদ্দেশ্য, 1853 সালে লর্ড ডালহৌসির আমলে ভারতবর্ষে রেলপথ নির্মিত হয়েছিল। বোম্বে থেকে থানে প্রথম রেলপথ নির্মিত হয়। তো এই রেলপথ নির্মাণের অনেকগুলো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদের যে অর্থনৈতিক স্বার্থ সেটাকে সুরক্ষিত করা, যাতে করে তারা ভারতবর্ষে থেকে কাঁচামালকে সহজে ইংল্যান্ডে নিয়ে যেতে পারে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে রেলপথ নির্মাণ। তাহলে এখান থেকে সম্পদকে সহজে যাতে ইংল্যান্ডে নিয়ে যেতে পারে, এটা ছিল তাদের একটা অন্যতম উদ্দেশ্য। তাহলে কাঁচামাল পণ্য পরিবহন। আরেকটা হচ্ছে সামরিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে শাসন করছে, তখন এই শাসন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বিদ্রোহী মনোভাবন, অনেক সময় দেখা যায় বিদ্রোহ দেখা যাচ্ছে। তো এই বিদ্রোহগুলো যাতে মোকাবিলা করা যায়, সেজন্য দ্রুত সৈন্য প্রেরণ করা ওই সমস্ত জায়গাগুলোতে। ভারতবর্ষের যে সমস্ত জায়গায় অভ্যুত্থান বা আন্দোলন শুরু হবে, সেই সমস্ত জায়গায় যাতে দ্রুত সেনা পৌঁছে দেওয়া যায়, তার মোকাবিলা করা যায়, সেটাও কিন্তু ছিল একটা অন্যতম উদ্দেশ্য। সেজন্য প্রশাসনিক যে সুবিধা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটাও কিন্তু রেলপথ নির্মাণের একটি উদ্দেশ্য ছিল। তারপরে রয়েছে রেলপথ নির্মাণের দুটি সুফল। রেলপথ নির্মাণের সুফল হচ্ছে, একটা হচ্ছে যাতায়াত বা পরিবহনের সুবিধা, এক স্থান থেকে অন্য স্থানে সহজে বা খুব কম সময়ে যাতায়াত করার সুবিধা হয়েছিল, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল। আর রয়েছে দুর্ভিক্ষ মোকাবিলা এবং বাণিজ্যের প্রসার, অর্থাৎ দুর্ভিক্ষ প্রবণ যে এলাকাগুলো, সেগুলোতে দ্রুত খাদ্যশস্য সরবরাহ করা সম্ভব হয়েছিল, এবং অভ্যন্তরীণ যে বাণিজ্যের পথ সেটা কিন্তু সুগম হয়েছিল এই রেলপথ ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে। পরের প্রশ্ন রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি স্বাধীনতা যুদ্ধ বলা যায়? প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? তো 1857 সালের বিদ্রোহ, যেটা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, এই বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর বা ভিডি সাভারকর, যিনি ইন্ডিয়ান ওয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তিনি বলছেন যে এটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কিন্তু এই যুদ্ধকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলা যাবে কি না, তা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। কারণ বিনায়ক দামোদর সাভারকর যুক্তি দেখাচ্ছেন যে প্রথম যে সেনারা বিদ্রোহ করেছিল, তারা ভারতবর্ষের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিল, এবং জাতীয় মুক্তির জন্যই তারা যেহেতু লড়াই করেছে, ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই তারা যেহেতু সংগ্রামে লিপ্ত হয়েছিল, সেই কারণে এটাকে তিনি বলেছেন যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। অনুরূপ মন্তব্য করেছিলেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার সঙ্গে সুশোভন সরকার। কিন্তু এই মন্তব্যের বিরুদ্ধে কিন্তু আবার মতামত রয়েছে।
সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে বলেছেন যে এটি ভারতের কোনো স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা ঠিক হবে না। রমেশচন্দ্র মজুমদারও তাই বলেছেন। কারণ তারা যুক্তি দেখাচ্ছেন যে যদি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা যাবে, তাহলে এখানে যে জাতীয় যে চেতনা এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে গণ আন্দোলনের প্রয়োজন, সেই আন্দোলনের বহিঃপ্রকাশ কিন্তু লক্ষ্য করা যায়নি। তো সেই জন্য এটাকে তারা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মানতে নারাজ। তবে যাই হোক, আমরা বলতে পারি যে এটি স্বাধীনতা সংগ্রাম প্রথম কিনা যদিও বিতর্ক রয়েছে, তবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে 1857 সালের যে বিদ্রোহ, এটা ব্রিটিশদের ভিত কিন্তু নড়িয়ে দিয়েছিল এবং ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার কিন্তু উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এখানে তোমরা উত্তরটা সেভাবে একটু লিখবে। শেষ প্রশ্ন রয়েছে, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? 5 নম্বরের প্রশ্ন হিসেবে রয়েছে ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? বাংলায় বিপ্লবী আন্দোলনের অগ্নিপুত্র ক্ষুদিরাম বসু, এবং যিনি ছিলেন বাংলার প্রথম শহীদ। ক্ষুদিরাম বসুর জন্ম মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে, এবং ছোটবেলায় তিনি হ্যামিল্টন স্কুল, পরবর্তীকালে কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছিলেন এবং তারপর তিনি বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়ে যান, যুগান্তর দলে যোগদান করেছিলেন। 1906 সালে বারেন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখের উদ্যোগে যে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলে কিন্তু যুক্ত হয়ে যান। তো যুক্ত হয়ে তিনি কিন্তু বিপ্লবী আন্দোলনের জন্য জোর কদমে কাজ শুরু করে দিয়েছিলেন। সেই সময় বাংলায় যে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন, সেই কিংসফোর্ড এত পরিমাণে অত্যাচার করেছিলেন যে যাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না যুগান্তর দলের। তো যুগান্তর দল যে বিপ্লবী দলটি ছিল, এই দলের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে যে কোনোভাবেই হোক কিন্তু কিংসফোর্ডকে হত্যা করতে হবে। তো সেই কারণে কিংসফোর্ডকে হত্যা করার জন্য বারেন্দ্র কুমার ঘোষের নির্দেশ মতো প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেই সময় দেখা যায় যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুকে দায়িত্ব দেওয়া হলেও ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কিন্তু বিহারের মজফ্ফরপুরে, মানে বিষয়টা জানতে পেরে গিয়ে মজফ্ফরপুরে বদলি হয়ে যান, এবং মজফ্ফরপুরে বদলি হয়ে গেলেও হাল কিন্তু ছাড়া হয় না। সেখানেই পৌঁছে যান ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, এবং সেখানে গিয়ে তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে তারা বোমাও নিক্ষেপ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে ওই বোমা নিক্ষেপের সময় সেই গাড়িটিতে মিস্টার কেনেডির যে স্ত্রী মিসেস কেনেডি, মানে ব্যারিস্টার ছিলেন একজন, এবং তার সঙ্গে তার কন্যা ছিলেন। তো যার জন্য দেখা যায় যে এই দুজনেই কিন্তু মারা যান, অর্থাৎ কিংসফোর্ড বেঁচে গেলেন, গাড়িতে সেদিন ছিলেন না। তো সেই কারণে সঙ্গে সঙ্গে বিষয়টা নিয়ে একটা শোরগোল পড়ে যায়, বোমা বিস্ফোরণের ঘটনা। তো তো তাতে দেখা যায় যে এই শোরগোলের ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে কিন্তু প্রফুল্ল চাকিকে প্রথমে গ্রেপ্তার করে নেয়, এবং প্রফুল্ল চাকি নিজেকে বাঁচানোর জন্য তিনি কিন্তু নিজে রিভলভার দিয়ে আত্মহত্যা করেছিলেন। এবং তারপর মুজফ্ফরপুর থেকে কিছুটা দূরে ওয়াইন স্টেশন থেকে ক্ষুদিরাম বসুকেও পুলিশ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর তার যখন বিচার হয়, বিচারক কিন্তু তার ফাঁসির আদেশ শুনিয়েছিলেন। এবং ক্ষুদিরাম বসুকে আশ্চর্যের বিষয় যখন জিজ্ঞেস করেছিলেন, তখন কিন্তু তিনি মুচকি হেসেছিলেন। যে আসলে বিচারক ভেবেছিলেন যে অনেক ছোট, তো তাতে ফাঁসি বিষয়টা ঠিক বুঝতে পেরেছে কিনা, যে মৃত্যুদণ্ডতে যাওয়া হচ্ছে এটা আসলে বুঝতে পেরেছে কিনা, এটা যখন জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু ক্ষুদিরাম বসু মুচকি হেসেছিলেন। যাই হোক, দেশের জন্য প্রথম শহীদ, বাংলার প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু, এবং তার এই আত্মবলিদান কোনোভাবে কিন্তু বৃথা নয়। 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হলেও এটি কিন্তু এই 11ই আগস্ট তারিখটি কিন্তু আমাদের কাছে আত্মবলিদান দিবস হিসেবে কিন্তু পরিচিত, এবং আজও আমরা ক্ষুদিরাম বসুকে স্মরণ করি এবং তাকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি। সেজন্য 11ই আগস্ট তারিখটিকে আমরা আত্মবলিদান দিবস হিসেবে পালন করি। এবং শুধু তাই নয়, বাংলার বিশেষত আমাদের বাঁকুড়া জেলার লোককবি
পীতাম্বর দাস তাকে নিয়ে গান রচনা করেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। জানো তোমরা গানটি, এবং এই গানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। এভাবে বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম শহীদ ক্ষুদিরাম বসু চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। তার এই অবদানকে আমরা কোনোভাবে কিন্তু কেউ অস্বীকার করতে পারি না। এত অল্প বয়সে যিনি পরিবারের কথা না ভেবে, বাবা-মায়ের কথা না ভেবে তিনি কিন্তু ভারতবর্ষকে মানে ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন এবং প্রথম শহীদ হয়েছিলেন। তো যাই হোক, এখানে আলোচনা শেষ হলো। উত্তরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি যেটা বললাম যে বাংলার লোককবি, বাঁকুড়া জেলার বিখ্যাত কবি যিনি পীতাম্বর দাস। এটা তোমরা কারা, কারা জানতে সেটাও তোমরা কমেন্টে জানিও। এখানে উত্তরটা সেটা আমি রাখিনি। তোমরা অবশ্যই কিন্তু সেটা লাস্টে লিখে দেবে এবং যাতে উত্তরটি কিন্তু আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতেই আমরা আরেকটি স্কুলের এরকম সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য আমরা কিন্তু চলে আসব। তো সবাই ভালো থাকবে।